উপস্থিত সৈনিক আছেন নেতা ফখরুল ইসলাম আলমগীর এই বাদেই কিন্তু এতে উপস্থিত সৈনিক আপনি দেখতে পাচ্ছেন। জাতির বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা। জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিসভার নতুন সদস্যরা। আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করবে। চ্যালেঞ্জ তো অনেক রয়েছে, সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। জিয়া উদ্যানেও শ্রদ্ধা নিবেদন। মন্ত্রিসভায় রদবদল স্বাভাবিক বলছেন বিশ্লেষকরা। চ্যালেঞ্জ আসবে, সামনের সময় হয়তো বলে দিবে এটা যে তারা কতটা সফল হবেন। নিশ্চয়ই প্রধানমন্ত্রী তাদের উপর আস্থা রেখেই তাদের দায়িত্ব দিয়েছেন। কাজে গতি বাড়াতে পররাষ্ট্রের দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ অনেক, মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরো বেগবান করার লক্ষ্যে সরকার অবশ্যই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। রাজধানীতে পকেটে ইয়াবা ঢুকিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ, কোনো অপরাধে পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা। অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশে এলো আগুনে নিহত 6 জনের মরদেহ, পরিবারের শোকের মাতম। কলকাতায় একজনের শেষকৃত্য সম্পন্ন। ঢাকা উত্তর সিটিতে 5 বছরে 5 লাখ বৃক্ষরোপণের উদ্যোগ, কর্মসূচির উদ্বোধন। সুন্দর ও সবুজ রাজধানীর প্রতিশ্রুতি। খাগড়াছড়িতে হঠাৎ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল, 2 নদীর পানি বিপদসীমার উপরে, জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তাসনিম অর্থে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতির বীর শহীদদের স্মরণ করলেন দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। নতুন রাষ্ট্রপ্রধানকে সালাম ও গার্ড অফ অনার দেয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল। সকাল 10:30টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অফ অনার প্রদান করে। করুণ সুরের বিউগল বাজানো হয়। রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে একটি বৃক্ষরোপণ করেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই শ্রদ্ধা কেবলই আনুষ্ঠানিকতা নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একটি বার্তা। সাইফুল ইসলাম, নিউজ 24, সাভার, ঢাকা। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়বে না সরকার, এমনটা বলেছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নতুন দায়িত্ব পাওয়া আরও কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রীর কণ্ঠে উঠে এসেছে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয়। দুপুরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা। দায়িত্ব পাওয়ার পর জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে নতুন মন্ত্রীরা সাংবাদিকদের মুখোমুখি জানালেন দেশের সংকট মোকাবিলা, জাতীয় স্বার্থ রক্ষা এবং প্রশাসনে গতি আনতে কাজ করার কথা।
আমরা কাজ করব, আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করবে। চ্যালেঞ্জ তো অনেক রয়েছে, সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। ইতিমধ্যেই 6 মাসের মধ্যে আমরা অনেক দূর কাজ এগিয়ে নিয়েছি। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কি কি প্রবলেম আসে। সদ্য নিয়োগ পাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথায় উঠে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গ। জানান, সব দিক পর্যালোচনা করেই হবে সিদ্ধান্ত। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার টেররিস্ট 1,500 মানুষ হত্যা করে ভারতে গেছে, তার প্রতি আমাদের জুডিশিয়াল প্রক্রিয়ার একটা আউটকামও আছে, এক্সট্রাডিশন ট্রিটি আছে ভারতের সাথে। তো এগুলা তো আর নতুন কোনো কন্ডিশন বা নতুন ফর্ম অফ এঙ্গেজমেন্ট না, দিজ আর অনগোয়িং থিংস। শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। ওয়েন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে এটা আমরা কনসেনসাস আমরা আসবো, উই ক্যান ভিজিট ভারত। যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক। স্মৃতিসৌধ থেকে ফিরে জিয়া উদ্যানে আসেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। শ্রদ্ধা জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সফলতা কিংবা ব্যর্থতা নয়, মন্ত্রিসভায় রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির বাইরে গিয়ে আন্দালিব রহমান পার্থকে মন্ত্রীর দায়িত্ব দেয়াকেও ইতিবাচক হিসেবে দেখছেন তারা। বলছেন, এতে একদিকে সরকারের কর্মদক্ষতা বাড়বে, অন্যদিকে সহজ হবে পরিকল্পনা বাস্তবায়ন। শিহাব জাহিদ জানাচ্ছেন বিস্তারিত। আগেই গুঞ্জন ছিল সরকারের 6 মাস পর মন্ত্রিসভা পুনর্বিন্যাস করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হলো তাই। ঠিক 185 দিনের মাথায় বদলে গেল কয়েকজনের ভাগ্য। কেউ মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন, আবার কেউ বা যুক্ত হয়েছেন সরকারে। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরে বঙ্গভবনের দরবার হলে শপথ নিয়েছেন 4 মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী। সরকারের মন্ত্রীপদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। মন্ত্রিসভার রদবদলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী করা হয়েছে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হয়েছেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং ক্রুজেরি। অন্যদিকে আফরোজা খান অমৃতাকে খাদ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে প্রতিমন্ত্রী থেকে এম রাশিদুজ্জামান মিল্লাতকে করা হয়েছে বিমানের পূর্ণমন্ত্রী। নতুন মুখ হিসেবে গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের। যদিও শুরু থেকেই একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন শামা ওবায়েদ। মাত্র 6 মাসের মাথায় মন্ত্রিসভার এমন রদবদলকে কিভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা? 6 মাসে একটি সরকারকে মূল্যায়ন করা যায় না, সময় লাগে। প্রথম 6 মাসে আমরা যেটা মনে করি যে নীতি নির্ধারণের বিষয়গুলো সরকার করে থাকে, বা একটা কার্য প্রণালী তৈরি করেন এবং কোন পথে আগাবেন, সেই জিনিসগুলো আসলে 6 মাসে হয়। তো সামনে চ্যালেঞ্জ আসবে, সামনে সময় হয়তো বলে দিবে এটা যে তারা কতটা সফল হবেন। তো নিশ্চয়ই প্রধানমন্ত্রী তাদের উপর আস্থা রেখেই তাদের দায়িত্ব দিয়েছেন। যেহেতু প্রধানমন্ত্রী নিজেই কমিট করেছিলেন যে 6 মাসে আমরা কাজগুলোকে মূল্যায়ন করব, সেই মূল্যায়নের জায়গা থেকে সেই পরিবর্তনটা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করেই রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তাই বাস্তবতা বিবেচনায় দক্ষ ও যোগ্যদের সরকারে সংযোজন বিয়োজন ইতিবাচক হতে পারে সামগ্রিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে। নতুন আসলো এবং যারা পুরনো আছে সবার জন্যই এটা একটা সিগন্যাল যে ভবিষ্যতে আমরা যদি পারফর্ম ভালো না করি, আমাদের যার যার মন্ত্রণালয়ের পারফরমেন্স বা কর্মসম্পাদন বা জবাবদিহিতা বা তার যে পারফরমেন্স এটা যদি কম হয়, তাহলে আমাদেরও পরিবর্তন করে দেওয়া হতে পারে। ইতিবাচক দিক হচ্ছে যে যারা নতুন তারাও পারফর্ম ভালো করবে এবং যারা পুরাতন তারাও এখানে এক ধরনের ইঙ্গিত পেয়েছে যে না, আমাদেরও পরিবর্তন করা হতে পারে। নবীন প্রবীণের সমন্বয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা কতটা গণমানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে তা নির্ভর করবে সরকারের দক্ষতা ও জবাবদিহিতার উপর। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। কাজের সুবিধার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন 2 জন প্রতিমন্ত্রী, জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুপুরে রাজধানীতে এক আয়োজনে যোগ দেন তিনি। কথা বলেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেয়া আর না দেয়ার প্রসঙ্গেও। তিনি জানান, বাংলাদেশের স্বার্থই সবার আগে। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে নারীর ক্ষমতায়নে মনস্তাত্ত্বিক পরিবর্তনের তাগিদ দেন প্রতিমন্ত্রী।
শেক্সপিয়ারের কাল্পনিক একজন। রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি রেস্টুরেন্টে নারী ক্ষমতায়ন ও গণতান্ত্রিক পুনরুদ্ধার বিষয়ে এক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেত্রীরা। এই যে নারী নেতৃত্ব তৈরির যে জায়গাটা, এইখানে আসলে দলের পক্ষ থেকে একটা আন্তরিকতার জায়গা আছে। নারীরা আন্দোলনের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা নেয়। দেখবেন গুলির সামনে নারী, পুলিশের সামনে নারী, মাস্তানের সামনে নারী, কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে নারী পাওয়া যায় না। সংলাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিগত দিনে দেশে নারী প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও নারী ক্ষমতায়ন হয়নি। দরকার রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন। রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। সংলাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিমন্ত্রী। বলেন, কাজের সুবিধার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এখন 2 জন প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরো বেগবান করার লক্ষ্যে সরকার অবশ্যই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেয়া না দেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থই সবার আগে। বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষিত হচ্ছে নাকি সেটাই সর্বপ্রধান বিবেচ্য বিষয় হবে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিকেলে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পদে থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। এতদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন জহিরুদ্দিন স্বপন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন আন্দালিব রহমান পার্থ। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে এক সভায় তিনি এই নির্দেশ দেন। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প শুরু করতে বলেন তিনি। পর্যায়ক্রমে সারা দেশে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক পথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা। এ লক্ষ্যে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে সরকার প্রধানের কার্যালয়ে এক সভায় সিদ্ধান্ত হয়। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটটি বেছে নেওয়া হয়। পুলিশ সদস্যরা কোনো অপরাধে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে, এমনটি হুঁশিয়ারি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিকেলে সন্ত্রাসী হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে যান তিনি। এদিকে পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর ঘটনায় পুলিশের বিরুদ্ধে যোগ সাজসের অভিযোগ উঠেছে। শুক্রবার রাজধানীর মৌচাকে ঘটে এই ঘটনা। রাজধানীর শান্তিনগরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ডামেক হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান। হাসপাতালে এই চিকিৎসককে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সেখানে তার চিকিৎসার খোঁজ খবর নেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সারা দেশে ইতিমধ্যেই চাঁদাবাজের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। ব্যর্থ হলে ছাড় দেওয়া হবে না আইন শৃঙ্খলা বাহিনীকেও। আমরা এই সমস্ত সাংঘবদ্ধ চাঁদাবাজ চক্র যা আছে এগুলো সবগুলোকে নির্মূল করতে চাই। অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর এই হুঁশিয়ারির ঠিক আগের দিন মৌচাকের ফরচুন শপিং কমপ্লেক্সে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় মাস্ক পরিহিত কয়েকজন ব্যক্তি ব্যবসায়ী ইসমাইল হোসেনকে টেনে হিঁচড়ে জোরপূর্বক পকেটে একটি প্যাকেট ঢুকিয়ে দিচ্ছে। পরে তল্লাশির নামে ইসমাইলের পকেট থেকে 90 পিস ইয়াবা উদ্ধারের দাবি করে তাকে আটক করে পুলিশ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মার্কেট দখলের বিরোধের জেরে পুলিশি যোগসাজশে ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসানো হয়েছে। একটা ছেলে হচ্ছে বাবাকে হঠাৎ করে অনেক ইয়া করতেছে, সিঁড়িতে অনেক ইয়া করতে। এখন আমি হচ্ছে বাবাকে ছোটানোর জন্য গেছিলাম বাবার কাছে। হাসপাতালের এক পর্যায়ে আমার স্বামী জামাটা খুলে ফেলছে, শার্ট খুলে ফেলছে। তারপর ওই ছেলেগুলো ওইখানে উপস্থিত ছিল, ফুটেজে দেখলাম, পুলিশে আসলো,
যে শান্ত যে ছেলেটা প্রথম থেকে ভদ্রদস্তি করতেছিল সে পুলিশের পাশে গায়ে হাত ঝাড়তেছে। যাচাই করে দেখব যে তাদের মানে তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা, আর যদি এরকম ঘটনা ঘটে থাকে যে তার পকেটে ইয়াবা ঢোকানো হয়েছে তাহলে যারা ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষের আশা আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের কঠোর অবস্থানে মাঠ পর্যায়ে আরো সক্রিয় ভূমিকা পালন করবে পুলিশ। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। ভারতের কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশির মধ্যে 6 জনের মরদেহ দেশে এসেছে। সকালে ভোমরা স্থলবন্দর দিয়ে একজনের মরদেহ সাতক্ষীরার কালীগঞ্জে তার গ্রামের বাড়িতে নেওয়া হয়। বিকেলে কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি সহ একই পরিবারের 4 জন ও ঢাকার একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসা নিতে কলকাতা থেকে আর সুস্থ বাড়ি ফেরা হলো না 7 জনের। লাশবাহী গাড়িতে ফিরতে হলো কফিনবন্দি হয়ে। 4 দিন পর 2 দেশের আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল ও ভোমরা স্থলবন্দর দিয়ে শুরু হয় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া। বেনাপোল বন্দরে কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি সহ একই পরিবারের 4 জন ও ঢাকার 1 জন সহ 5 জনের মরদেহ হস্তান্তর করা হয়। কুষ্টিয়ায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। শুধু আমরা না, সারা বাংলাদেশ সহ এবং কুষ্টিয়া জেলার এবং আমাদের শুভাকাঙ্ক্ষী আত্মীয়স্বজন হিসেবে আমরা খুবই ব্যথিত এবং মর্মাহত। ভোমরা স্থলবন্দরে হস্তান্তরের পর লাশবাহী গাড়িতে করে গ্রামের বাড়ি কালীগঞ্জের তারালিতে পৌঁছায় আলিমুজ্জামান সাজুর মরদেহ। আমরা জোহরের নামাজ পড়ার শেষে আমার বাড়িতেই জানাজা শেষে বাড়ির আঙ্গিনায় তাকে দাফন করার ব্যবস্থা করেছি। তিনি মারা গেছে, সে হলো আমার বৌদি, কলকাতার নিমতলায় তারা দাফনটা সম্পন্ন করেছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। একই জেলার নিহত অপর গৃহবধূ রেবতী রানীর অন্ত্যেষ্টিক্রিয়া শুক্রবার রাতে কলকাতাতেই সম্পন্ন হয়েছে। এদিকে ঢাকার আমিনবাজারের বেগুনবাড়িতেও আহাজারি থামছে না নিহত কসমেটিক ব্যবসায়ী আহমেদ বাবুর স্বজনদের। গত 18 আগস্ট কলকাতায় হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডের ঘটনায় 7 বাংলাদেশি নিহত হন। তারা সবাই চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ক্লিন ঢাকা গ্রিন ঢাকা স্লোগানে ঢাকাকে সুন্দর ও সবুজায়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। সকালে রাজধানীর উত্তরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বলেন, উত্তর সিটিতে 5 বছরে 5 লাখ বৃক্ষরোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে 55,000 বৃক্ষরোপণ করা হয়েছে। রাজধানীকে দূষণমুক্ত আর সবুজ করে গড়ে তোলার নতুন প্রতিশ্রুতি ক্লিন ঢাকা গ্রিন ঢাকা এই স্লোগানে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর ধারাবাহিকতায় উত্তরায় 1 লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। আগামী 5 বছরে 5 লক্ষ বৃক্ষরোপণ করবে। ইতিমধ্যেই প্রায় 55,000 গাছ আমরা রোপণ করেছি। অনুষ্ঠানে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, দেশের 8টি বিভাগে ধারাবাহিকভাবে এই কার্যক্রম সম্পন্ন হবে। এই গাছগুলোকে যেন বাঁচিয়ে রাখা যায় সে ধরনের উদ্যোগ তারা নেবে। উত্তর সিটির প্রশাসক জানান, সারা দেশে 5 বছরে 25,000 বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে উত্তর সিটি কর্পোরেশনকেও পরিচ্ছন্ন ও সবুজায়নের নগরী হিসেবে গড়ে তোলা হবে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। খাগড়াছড়িতে হঠাৎ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চেঙ্গি ও মাইনী নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছে। প্লাবিত হয়েছে জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকেই। জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাত্র 3 ঘন্টার প্রবল বৃষ্টিতেই খাগড়াছড়িতে নেমে আসে পাহাড়ি ঢল আর তীব্র স্রোত। চেঙ্গি ও মাইনী নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে প্লাবিত করে আশপাশের এলাকা।
মধ্যরাতের আকস্মিক এই বন্যায় খাগড়াছড়ি সদর ও দীঘিনালার মুসলিমপাড়া, কালাডেবা, গঞ্জপাড়া সহ অন্তত 10টি এলাকার নিম্নাঞ্চল এখন পানির নিচে। ঘুমন্ত অবস্থায় হঠাৎ ঘরে পানি ঢুকে পড়ায় চরম বিপাকে পড়েন বাসিন্দারা। পাশাপাশি তলিয়ে গেছে শত শত একর ফসলি জমি। সরকারি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন পানিবন্দী মানুষ। আমাদের এই খালটা যদি খনন করে দেন, খনন হয় তাহলে আমাদের দুর্ভোগ থাকবে না। সবগুলোর মাঝে পানি উঠতে বসছে, জিনিসপাতি সম্পূর্ণ পানির মাঝে বাঁচতেছে, আর আমরা এখন বর্তমানে স্কুল ঘরে অবস্থান করতেছি। স্থানীয়রা জানান, নদী ভরাট ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাড়িঘর ও ফসল পানিতে তলিয়ে যাচ্ছে বারবার। অবৈধ দখলকে দায়ী করছেন তারা। চেঙ্গি নদীর চতুর্দিকে এবং নিম্নে মাটি জমাট হওয়ার কারণে পানিগুলো উপরে উঠে গেছে। আমাদের নদীটা জরুরি ভিত্তিতে ড্রেজিং করা প্রয়োজন। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। প্রয়োজনে যত রকম সহযোগিতা প্রয়োজন, খাবার বা অন্যান্য যে কোনো সহযোগিতা, সরকার সবসময় পাশে আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা সবখানেই ভিজিট করছি। পাহাড়ি ঢল অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা রয়েছে। দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন বানভাসী মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফুলবাড়িয়ার বাসিন্দাদের অসুবিধায় না ফেলে কয়লা তোলার উদ্যোগ নিচ্ছে সরকার। ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বারবার খারাপ সময়ে ক্ষমতায় এসেও অর্থনীতিকে দাঁড় করিয়েছে বিএনপি। উচ্চ মূল্যস্ফীতি, 5.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ আর দুর্বল প্রবৃদ্ধি সব মিলিয়ে বেশ চাপে আছে দেশের অর্থনীতি। এমন বাস্তবতায় এলডিসি উত্তরণ পরবর্তী বাণিজ্য সুবিধা ধরে রাখতে বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি চান ব্যবসায়ীরা। আর প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে অর্থনীতির সাথে মিল রেখে মুদ্রানীতি সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। এফটিএ ও পিটিএ চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। বেসরকারি খাতের সাথে কার্যকর আলোচনার মাধ্যমে একটি সমন্বিত এবং শক্তিশালী এসটিএস তৈরি করতে হবে। মনিটারি পলিসির সাথে ফিসকাল পলিসির অ্যালাইনমেন্টটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি যে গ্রোথ স্টিমুলেট করতে চাচ্ছি, ইনভেস্টমেন্ট স্টিমুলেট করতে চাচ্ছি, সেটা কিন্তু আমরা করতে পারবো না। এ সময় অর্থমন্ত্রী বলেন, বরাবরই খারাপ সময়ে দায়িত্ব নিয়েছে বিএনপি। সংকট উত্তরণে কিছুটা সময় লাগলেও সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। শর্ট টার্মে তো আমাদের যেহেতু ট্যাক্স জিডিপি লো, আমার তো কোনো অপশন নাই, তাহলে বড় করতে হচ্ছে ঘুরে ফিরে ওখান থেকে। গভর্নমেন্ট রিকভার করতে তো সময় লাগবে। এটা মন্ত্রী বলেন, ফুলবাড়িয়ার বাসিন্দাদের অসুবিধায় না ফেলে কয়লা উত্তোলনের উদ্যোগ নিচ্ছে সরকার। কোল আমাদের রিসোর্স আছে, আমাদের এক্সপ্লয়েট করা দরকার। ওখান থেকেও আমাদের বড় ধরনের একটা পাওয়ার জেনারেশনের সুযোগ হবে। ওখানে একটু সমস্যা আছে, মানে যারা বসবাস করে ওনাদের বিষয়টা তো আমার বিবেচনা রাখতে হয়। গ্যাস সরবরাহ বাড়াতে একাধিক এফএসআরইউ অফশোর গ্যাস অনুসন্ধান ও 3 মাসের জ্বালানি মজুতের উদ্যোগ নিচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। এটা ছাড়া কিন্তু অগ্রগতি করা সম্ভব হবে না। আমি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। রেমিটেন্সের অর্থের একটি অংশ এসএমই খাতে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশ প্রধান ডক্টর লরা টমবনদ। রাজধানীর এফডিসিতে এক অনুষ্ঠানে পরামর্শ দেন তিনি। বলেন, অভিবাসন নিরাপদ ও সুশৃঙ্খল হলে তার সুফল পায় সবাই, যা ভূমিকা রাখে পরিবার, সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়নে। রেমিটেন্সের অর্থ এসএমই খাতে বিনিয়োগ হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। So I not only come to this country with the team who is already here and with team who come with me, who can support the government, but also we learn from the government ourselves of their ideas and their inputs into this past development of the Global Compact for Migration. আমরা রেমিটেন্সকে কিভাবে একটা দেশের উত্থানে লাগাতে পারি, আমাদের অপশন দিতে হবে। কেন কি এই টাকাটা কিন্তু সরকারের টাকা না, এই টাকাটা কিন্তু ওই মানুষের টাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকার ধন্যবাদ সবাইকে।